হাতে লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে আমার সামনে বসে থাকা মেয়েটি দেখতে পরীর মতো সুন্দর, কিন্তু আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারলাম না। কারণ মেয়েটা হলো আলালের ঘরের দুলালি, আর আমি হলাম গরিব ঘরের একজন সন্তান। চলেন গুছিয়ে বলি। সকালবেলা গোসল করে বেরিয়ে আসতেই শুনলাম ফোনটা বাজতে আছে। তাকিয়ে দেখি মায়ের ফোন, সাথে সাথে রিসিভ করলাম। ওই, তোর এতক্ষণ লাগে ফোন ধরতে? কই ছিলি তুই? আসলে গোসল করতে গেছিলাম। ও হুসাইন, তুই কি আজ ভার্সিটিতে আসবি? কেন? আজকে কত তারিখ তা তোর মনে নেই? আজকে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। আজকে তোকে একটা কথা বলবো, তুই চলে আয় তাড়াতাড়ি, তারপর বলবো। কেন? ফোনে বল। না, সামনাসামনি বলবো। ওকে। বলেই ফোনটা রেখে দিল। রেডি হয়ে চলে গেল আব্বুর দোকান। আমি আনোয়ার হোসেন, এবার ভার্সিটিতে পড়ি, পরীক্ষার্থী, মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। দেখতে হয়তো স্মার্ট, কারণ লোকে তাই বলে। বাবার ছোট একটা মুদি দোকান আছে, যেটা মোটামুটি ভালোই চলে। তাই আমার লেখাপড়ার পাশাপাশি সংসারটাও চলে যায়। তাই আমি এতদূর পর্যন্ত পড়ালেখা করতে পেরেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। তাই আমাকে যে করেই হোক ভালো রেজাল্ট করতেই হবে। আর যে আমাকে ফোন দিয়ে এতক্ষণ কথা বলল, তার নাম সুমাইয়া আক্তার মায়া। বাবা মায়ের টাকার অভাব নেই, তাও আমার মতো একটা ছেলের বেস্ট ফ্রেন্ড। আমি মাঝে মাঝে ভেবে অবাক হই, কলেজে ফাইনাল পরীক্ষার ওর সাথে আমার সিট পড়েছিল। তারপর একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। তারপর দুজনেই একই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেই। তুষার আমার ছেলেবেলার বন্ধু। মায়া অনেক জেদি, যা চায় তাই দেয়া লাগে। না পেলে পৃথিবীতে উল্টে রেখে দেয়, যা চাইবে তাই পাইবে। ওর সাথে বন্ধুত্ব করে ভুল করেছি। বেশি রাতে অনলাইনে দেখলে মেসেঞ্জারে জারে, আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে তো সারছে। সব সময় ওর মনের কথাগুলো আমার কাছে শেয়ার করবে, আর সারাদিন ফোন দিয়ে জ্বালাবে। এবার গল্পে চলুন। বাবার কাছ থেকে হালকা কিছু টাকা নিয়ে বাসে করে ভার্সিটিতে চলে গেলাম। বাস থেকে নামতেই তুষারের সাথে দেখা। তুষার, কিরে আজকে আসতে এত দেরি হলো যে? আরে বলিস না, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে একটু দেরি হলো। তোকে কতবার বলছি আমার সাথে চলে আসতে, কিন্তু তুই কি করছিস? বাঁচে আসছিস। আরে বোকা তুই, এত কিছু বুঝবি না। আমার মতো হলে তারপর বুঝবি। শালা, আমি কি তোর থেকে আলাদা? না, এসব বাদ দিয়ে ক্লাসে চল। আজকে ক্লাস করবি? কেন? আজকে ইলুলু দিবস, আর আমাদের কচি খোকা ক্লাস করবে। আবে চুপ কর, চল ক্লাসে যাই। আরে ক্লাসে না গিয়ে চল, মা পাঠিয়েছে তোকে নিয়ে যেতে। কোথায়? সবাই বসে যেখানে আড্ডা দেয়, ক্যান্টিনে। ও আজকে ফোন দিয়ে বলছিল কি যেন বলবে। চল যাই। বলেই তুষারকে নিয়ে চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে ঢুকেই নজর গেল নীল শাড়ি পরে বসে থাকা পরীর দিকে। চমৎকার সেজেছে আজকে, দেখো বেশ মায়া চোখে। তাই ওর কাছে গিয়ে বসলাম। কিরে, তুই নাকি বলবি বলছিলি? সোজা হয়ে দাঁড়া আগে, তারপর বলবো। এবার বল। মায়া কোনো কথা না বলে একটা হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর পিছন থেকে একটা লাল গোলাপ বের করে আমার সামনে ধরে বলল, আই লাভ ইউ হুসাইন। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। কি বললো ও আমাকে? ভালোবাসি? দেখতে হয়তো সুন্দর হতে পারি, তবে চেহারা দিয়ে তো আর জীবন চলে না। কি বলবো কিছুই বুঝতে পারছি না। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি কিছু বলছি না দেখে তুষার হালকা করে আমাকে টোকা দিল। কিরে, কিছু বলছিস না কেন? মায়া ওঠ, সবাই তাকিয়ে আছে। না, তুই আগে রিপ্লাই দে। ওঠ, তারপর বলছি। আগে বল, তারপর উঠবো। তুই উঠে বাহিরে আয়, তারপর উত্তর দেব। বলেই লাজুক চোখে তাকিয়ে ওর সামনে থেকে বাহিরে চলে গেলাম।
মায়া আর তুষর আমার পিছন পিছন ভার্সিটির বাগানে এক বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। এবার আমার প্রশ্নের জবাব দে। মায়া পিছন থেকে বলে উঠল, বল। আমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলবি না, ওকে? আচ্ছা বল। আচ্ছা, প্রতিদিন তুই কত টাকা খরচ করিস বলতো? তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস? তোকে না বললাম কোনো প্রশ্ন না করতে? আচ্ছা এবার বল, তোর প্রতিদিনের খরচ কত? এই ধর 30-40 টাকা মাত্র। দেখ, আমার পকেটে মাত্র 77 টাকা। টাকাগুলো পকেট থেকে বের করে দেখিয়ে বললাম, আচ্ছা তুই চলাচল করো কোন গাড়িতে? BMW। আর আমি চলাচল করি পাবলিক বাস দিয়ে। তো তুই এইসব কথা আমাকে কেন বলছিস? তোকে বলছি কারণ তোর সাথে আমার ভালোবাসার সম্পর্ক যায় না, কারণ আকাশ আর জমিন কখনো এক হয় না। আমি তো তোর ফ্রেন্ড হওয়ার যোগ্যও না, তবে ভাগ্যক্রমে হয়ে গেছে। কিন্তু এখন যে তুই সম্পর্কের কথা বলছিস তা কোনোভাবেই সম্ভব না। পরের দিন মায়া হঠাৎ আমাদের বাসায় চলে এলো। এখন থেকে ওনাকে আমাদের পরিবারের একজন, আমাদের সাথে থাকা শুরু করলো। খাবার রেডি, চলো খাবে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, খাবার রেডি করো, আসতেছে। ওকে জানু। রাগী মুখ নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে আমার বন্ধু তুষার আর আমি দুজনেই ফ্রেশ হয়ে নিলাম। সবার সাথে খেতে বসলাম। খাবার মুখে দিয়ে অবাক হলাম, ভালোই রান্না করেছো। সবাই দেখলাম খাবারের খুব প্রশংসা করছে, কিন্তু আমার তা সহ্য হলো না। রাগ করে রুমে চলে আসলাম। রুমে গিয়ে রাগী মুখে ফোন টিপতে লাগলাম। হঠাৎ তাকিয়ে দেখি হাতে খাবার প্লেট নিয়ে আমার সামনে দাঁড়িয়ে মায়া। কি হলো, না খেয়ে চলে আসলে কেন? না, খাবো না, খিদে নেই। ওরে আমার পিচ্চি বরটা বলে কি, বুঝছিস? আমার হাতে খাবে বলে এইভাবে না খেয়ে চলে এসেছে। আচ্ছা নাও, এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। মুখের সামনে লোকমা ধরে বললাম, প্লিজ জানু প্লিজ, খাবারের উপরে রাগ করে থাকতে নেই। একবার বললাম তো খাবো না। প্লিজ বাবু খেয়ে নাও। ওলে বাবুটা রাগ করেছে রে। রাগ করে না প্লিজ, আমি তাও কিছুই বললাম না। আসো আমি ঘুম পাড়িয়ে দিই। না, আমি এখন ঘুমাবো না। তাহলে আমাকে এখন একটু আদর করো। না, এখন আমি ঘুমাবো না, এখন না বললে ঘুমাবে না। এখন ঘুম পেয়েছে তাই ঘুমাবো। ওলে আমার বরটা তো দেখি অনেক অভিমানী। ওই, কে তোমার বর? আমার সামনে যে বসে আছে সে। আমি এখনো বিয়ে করিনি, তাই আমি কারো বর না। আমাকে এই নামে ডাকবি না। ওলে এত অভিমান আমার বরের। আর অভিমান করলে যে এত কিউট লাগে তা আজকে না আসলে তো বুঝতামই না। দূর, বলেই ঘুমিয়ে পড়লাম। আর মাথার কাছে মায়া বসে হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। আশেপাশে তাকিয়ে দেখি মায়া নেই, তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখলাম মায়া নেই ওখানেও। যাক, শান্তি হলো মনে। কিছুক্ষণ পর আম্মু তার রুম থেকে বের হলো। আম্মু, বোমটা কই? মায়া কই? মায়া তো চলে গেছে। তাই নাকি? কখন? অনেকক্ষণ তো হলো। যাক, বুঝছে তাহলে, আপদ বিদায় হলো। ওই, তুই মেয়েটার সাথে এমন করলি কেন? আম্মু, তুমি তো। কারেন্ট বেলটা বেজে উঠলো। এখন আবার কে এলো? দেখো গিয়ে। আরে মা, আয় আয়। ওই, তুই আবার আসলি কেন? এটা আমার বাড়ি, আমার যখন ইচ্ছা তখন আসবো, তোমার কি? এটা তো আমার বাড়ি, তোর হলো কবে থেকে? যা তোমার তাই তো আমার, কারণ তুমি তো এখন আমার স্বামী। দেখ মায়া, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তাই চুপ থাকো।
ওকে, আমি দেখব তুই এখানে কিভাবে থাকিস। আমি রাগ করে বেরিয়ে গেলাম বাসা থেকে। ফোন দিলাম তুষারকে। কিরে তুষার, কই তুই? এখনই দুর্গাসাগর পার্কে চলে আয় বলেই ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণের মধ্যে তুষার চলে আসলো। তারপর ওকে সব খুলে বললাম। তো এখন কি করবি? আঙ্কেল আন্টির কাছে যাব, ওনাদেরকে বুঝিয়ে বলবো, ওনারা গিয়ে ওকে নিয়ে আসবে। ওকে, যেমন তোর ইচ্ছা। চল, এখনই যাব। এখন? চল। ওকে। বলেই চলে গেলাম আঙ্কেলদের বাসায়। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ, ভালো তো। তোমার কি খবর? এই তো ভালো, তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আঙ্কেল, মায়া এসব কি শুরু করছে, আর আপনারা কিছু বলতে আছেন না কেন ওকে? তুমি জানো না ও কি রকমের? আর ওরে বোঝানোর মতন কেউ আছে নাকি? অন্য ব্যাপার হলে ঠিক ছিল, কিন্তু এটা তো লাইফের প্রশ্ন। এখন না বলে কি হবে? ও যা করতে আছে তাতে ভুল কি? আপনিও এই কথা বলতেছেন? দেখো, আমার মেয়ে ভালো, সে নিজেই বোঝে, তাই এখানে আমার কিছু বলার নেই। দেখো বাবা, এটা কোনো কথা বললেন? মেনে নাও মায়াকে। আমরা আমাদের সব সম্পত্তি তোমার নামে লিখিয়ে দেব বাবা। তুষার ওঠ, বুঝে গেছি। কামারের দোকানে কোরআন পড়ে লাভ নেই বলেই চলে আসলাম সেখান থেকে। তারপর আবার সে পার্কে এসে বসলাম। আচ্ছা রে, তুই কি বলতো, মেনে নিলে কি হয় মায়াকে? আরে, তুইও একই কথা বলছিস? কি সমস্যা তোর, বল খুলে আমাকে। আরে, আবেগে পড়ে এসব করতেছে। কিছুদিন পর আবেগ শেষ হয়ে গেলে সব সমস্যা শুরু হবে। আরে এসব কিছুই হবে না, তুই যা ভাবছিস তা কিছুই হবে না। ও তোকে মন থেকে আসলে অনেক ভালোবাসে। না, এটা ওর আবেগ। তুই দেখতে থাক, আর কিছুদিন পর ওর আবেগ শেষ হয়ে যাবে। ওকে, দেখ তুই। তবে আমি শিওর ও তোর জন্য সব কিছু করবে এবং তোকে ও পেয়েই ছাড়বে। বুঝলাম, এবার তোরও মাথা নষ্ট হয়ে গেছে। বলেই তুষার আমাকে বাসায় নামিয়ে দিয়ে সে চলে গেল। আসতে এত লেট হলো যে? এমনি। আর তুই এখনো এ বাড়িতে কি করছিস? এমনি। আমার উত্তর আমাকে রিপ্লাই করিস না। এখন তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে নাও, খাবে? না, আমার খিদে নেই। খেতে আয় বলছি। চোখ রাঙিয়ে বলল, আসতেছি বলেই ভিতরে চলে গেলাম। আমি বুঝি না ওর পাগলামিতে সবাই সায় দিতেছে কেন। ওরা পাগল না আমি পাগল, এটাই বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিলাম। মায়া রুমে আসলো, এসেই আমার পাশে বসে পড়লো। কি সাহেব, আজকে এত কিউট লাগতেছে কেন আপনাকে? পাম দিস না প্লিজ। সত্যি বলতেছি, তুই আজকে মাশাআল্লাহ। সরে বস এখান থেকে, আমার মাথা ব্যথা করতেছে। তাহলে তুই শুয়ে পড়, আমি তোর মাথায় মলম দিয়ে দিচ্ছি। লাগবে না, তুই যা, তাহলেই হবে। ওকে, কিন্তু রাতে পালাবা কই জানু? রাতে পালাবো কেন? রাতে তুমি আর আমি এক খাটে থাকবো। কি, তোর মাথা ঠিক আছে? ঠিক আছে। রাতে আমি আমার স্বামীর সাথে এক খাটে থাকবো। মায়া, এদিকে আয়। কাছে ডাকলাম ওকে। কেন? আয় না প্লিজ। বলো। মায়া, তুই না লক্ষ্মী মেয়ে, এমন পাগলামি কেন করতেছিস? দেখ, তোকে তোর থেকে বেশি বুঝি, তাই তোর ভালোর জন্যই বলছি। একটা ভালো বড়লোকের ছেলে দেখে বিয়ে করে সুখের সংসার কর, আর এতে তোর অনেক ভালো হবে। আমি আমার ভালোটা বুঝি, তাই প্লিজ আমাকে জ্ঞান দিতে এসো না, প্লিজ জানু। মায়া, তুই আমার কথাটা রাখ প্লিজ।
ওই, তুই গুরুজনদের মতো এইভাবে বলছিস কেন? দেখ, আবেগ যখন কাজ করে তখন বিবেক কাজ করে না। বোকামি করলে পরে জীবনটা শেষ হয়ে যাবে। হলে আমার হবে, তাতে তোমার কি? এখন চুপ থাকো, না হলে কিস দিয়ে মুখ অফ করে দিব। বলে দিলাম। ওকে, কিন্তু আমাকে পাবি না, বলে দিলাম। আমিও দেখব তুমি নিজেকে কিভাবে ধরে রাখো। ওকে। ড্যাং ড্যাং করে মায়া রুম থেকে বের হয়ে গেল, আর আমি মোবাইলটা বের করে হাতে নিয়ে টিপতে লাগলাম আর গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া আবার আসলো। জানু, খাবে না? না, বাহির থেকে খেয়ে আসছি। মিথ্যা বলো কেন? আমি জানি তুমি আজকে আমাদের বাসায় গিয়েছিলে, সেখান থেকে মুজিবনগর পার্কে টাইম পাস করে এসেছো। তোমাকে সব কে বলেছে? অর্ধেকটা আব্বু আর অর্ধেকটা তুষা। ও, আমার পেটে ক্ষুধা নেই। আসবি তুই নাকি মার দিব, কোনটা? যাব না আমি, যা তুই। তুই যাবি না, তোর 14 গোষ্ঠী যাবে। আমার বাবুটা রাগ করেছে আমার উপর, তাই। তুই যা অন্য রুমে, এখন আমি ঘুমাবো। আমি যাব কেন? তাহলে তুই থাক, আমি গেলাম। বলেই বাইর হতে যাব, তখন মায়া আমার হাতটা ধরে ফেলল। কই যাও চান্দু? তুই থাক, আমি গেলাম পাশের রুমে। বউ থাকবে এক রুমে, স্বামী থাকবে আরেক রুমে, তা তো হয় না। বলেই একটানে খাটে ফেলে দিল, তারপর ওর ওড়না দিয়ে আমার হাত পা বেঁধে ফেলল। ওই, তুই হাত পা বাঁধলি কেন? তুমি যদি অন্য রুমে যেতে না পারো তাই। তোর মতলবটা কি বলতো? পাগলটার বুকে মাথা রেখে ঘুমাবো তাই। ওই, আমি পাগল? তুমি আমার পাগল আর আমিও তোমার পাগলি। স্যার আমাকে, আমি কেন পাগল হতে পারবো না? আজকে কোনো ছাড়াছাড়ি নেই, একেবারে সকালে ছাড়বো তোমাকে কলিজা। দেখ, পাগলামি করিস না, পাগলামি করে ভালোবাসা হয় না। কিভাবে ভালোবাসতে হয় তা আমি খুব ভালো করে জানি। আচ্ছা, আমি অন্য রুমে যাব না, এবার বাঁধনটা ছেড়ে দে। ওয়াদা দে, তোর বাঁধন খুলে দিলে তোর বুকে মাথা রেখে আমাকে ঘুমাতে দিবি, আর তুই অন্য রুমে যাবি না। আচ্ছা, ওয়াদা দিলাম। আরো একটা ওয়াদা দিতে হবে। কি ওয়াদা? বেশি না, যখন তোর বুকে মাথা রাখবো তুই তখন শক্ত করে আমাকে জড়িয়ে ধরবি। আমি পারবো না। তাহলে আর কি, সারা রাত এইভাবেই পড়ে থাক। দেখ, তুই যেটা বলতেছিস সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে পাপ। তাহলে আমিও সরি। উঠে চা খেয়ে আমাকে উদ্ধার করেন। খাবো না আমি, আর তুই যা, এখন ঘুমাবো। ওই, ওঠ বলছি, না হলে পানি এনে গায়ে ঢেলে দিব। বাসায় এসে টর্চার শুরু করে দিয়েছো, আর যদি তোকে বিয়ে করি তাহলে কি হবে আল্লাহই ভালো জানে। তাই আর যাই হোক, তোকে বিয়ে করা যাবে না। সেটা পরে দেখবো, এখন ওঠ তাড়াতাড়ি। উঠতেছি বলেই উঠে বসলাম। গুড বয়। এখন তাড়াতাড়ি করে উঠে চা খেয়ে বাজারে যাও। বলেই চা খেয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম বাজারে। বাজার করে বাসায় এসে আম্মুর কাছে ব্যাগ দিয়ে হাত পা ধোয়ার জন্য ওয়াশরুমে যেতেই চমকে গেলাম। মায়া কাপড় ধুইতেছে আর কেমন যেন অগোছালো হয়ে বসে আছে। বন্ধুত্ব থেকে প্রেম এর এটাই শেষ নয়। ওকে দেখে আমি আর হাসি থামাতে পারলাম না, তাই একগাল বাটালি হাসি হাসলাম। কি হলো, হাসছিস কেন? কেন? ওকে দেখে।
বড়লোকের মেয়ে হয়ে কাপড় কাচতেছিস অগুছালো পাগলের মতো। ওই আমি এখন বড় লোকের মেয়ে না, তাহলে তুই কি? আমি এখন হুসাইনের বউ আর এই বাড়ির লক্ষ্মী বউ। ও খোদা, এই পাগলটা একটু বুঝ দাও। বুঝ আমার আছে, তো তুই এখানে কেন? হাত পা ধুতে এসেছি। সত্যি বলছিস নাকি আমাকে দেখতে চলে এসেছিস? তোকে দেখার মতো শখ আমার নেই। বলেই হাত পা ধুয়ে বের হয়ে আসতে যাব, তখনই পিছন থেকে টেনে ধরল মায়া আর দেয়ালের সাথে চেপে ধরল। তুই একটু হেসে কথা বললে কি হয়? অনেক কিছুই হয়, ছাড় আমাকে। না, এখন তুই আমাকে একটু আদর করবি, না হলে দেখেছিস তুই এখন কোথায় আছিস? আমি তাকিয়ে দেখি মাথার উপরে ঝর্ণা লাগানো। তারপর মায়া আবার বলতে লাগলো, ঝর্ণাটা ছাড়লে দুজনেই ভিজে যাব, তাই আদর করা ছাড়া তোর কাছে কোনো উপায় নেই। বলেই এতটা কাছে চলে এসেছে যে আমাদের মাঝে বিন্দু মাত্র ফাঁক নেই। কানটা কাছে আনো। এবার বল। বুঝি প্রেম আর যুদ্ধে সবকিছুই সঠিক। বলেই আমার গালের কানে ছোট্ট একটা কামড় দিল। এবার আদর কর, না হলে সারা শরীর কামড়ে দিব। দিচ্ছি, বল কি করতে হবে। আর তোর যা করতে মন চায়। এবার ওর কপালে হালকা করে একটু কিস করে দিলাম। ওই কুর্তা, তোকে কি করতে বলেছি আর তুই কি করলি এটা? কেন, আদর করলাম একটু। এইভাবে কি কেউ বউকে আদর করে? দেখ, তুই আমার বউ না, তাই এর থেকে বেশি আশা করিস না। আমি কে তোর? আমি তো পাগল, তাই আমি এগুলো করছি। পাগল না হলে করতাম নাকি এইসব? আর তুই তো পাষাণ একটা। তুই যে এত তাড়াতাড়ি বুঝে যাবি তা আমি স্বপ্নেও ভাবিনি। যাওয়ার সময় কি বলে গিয়েছিলে? কোন সময়? মনে নেই। ওয়াশরুমে আমাকে কি বলে গিয়েছিলে? তুই ধীরে ধীরে বুদ্ধিমান হইতেছ, এটাই বলে গিয়েছিলি। আমি ওই কথাগুলো কেন বলছিলাম জানিস? না তো, কেন? কারণ এগুলো বললে তোর একটু মায়া হবে আর তুই আমাকে একটু সিম্প্যাথি দিবি। কিন্তু তুই তো কুর্তা একটু দরদ দেখালি না। তো এখন কি করব আমি? কিছুই করতে হবে না, যা করার আমিই করব। কেন, কি করবি তুই? দেখবি এবার কি করি। বলেই আমার উপরে উঠে কিস করা শুরু করলো। তারপরে যা হলো তা আর বাসায় প্রকাশ করা যায় না। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম তুষারের কাছে। কিরে, আয়, আর কত ঘুমাবি? তুই আসলি কখন? এই তো সবার সাথে আসছি। তা ওঠ, সবাই তোর জন্য অপেক্ষা করতে আছে। কিসের? আজকে তোর আর মায়ার না বিয়ে, তাই তো সবাই এসেছে। ওঠ তাড়াতাড়ি। তোর মাথা ঠিক আছে? আমি মায়াকে বিয়ে করব? আরে ওঠ, তুই করবি, তোর 14 গোষ্ঠী করবো। মেয়েটারে ফাও আর কত খাটাবি, এবার তো মেনে নে ভাই। মায়া কই? ওর সাথে আমার কথা আছে। তুই বস, আমি ওকে পাঠিয়ে দিতে আসি। বলেই তুষার চলে গেল। কিছুক্ষণ পর মায়া আসলো। আমাকে ডাকছিলি? ডাকছি তো। কেন? দেখ, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি চাই না তোর একটু পাগলামের জন্য তোর লাইফটা নষ্ট হয়ে যাক। আমাকে বিয়ে করলে তোর সারাদিন কাজ করতে হবে, আর যদি তুই এসব পাগলামি বাদ দিয়ে ভালো কোনো ছেলেকে বিয়ে করিস তাহলে সেখানে তোর কথাই সব চলবে। দেখ, এবার একটু বুঝতে শেখ, না হলে সারা জীবন তোর পস্তাতে হবে। তাই বলছি, যা গিয়ে বিয়েটা আটকে দিয়ে নিজের মস্ত বাঁচতে শেখ। দেখ,
আমি কিসে খুশি সেটা কি তুই আমার থেকে বেশি ভালো জানিস? দেখ, লাশবারের মতো বলছি, পাগলামো করিস না। তুই কি খুশি যদি আমি বিয়েটা ভেঙে দিই? হুম। ঠিক আছে। মায়া বলেই চলে গেল। কিছুক্ষণ পর তুষার রুমে আসলো। কিরে, তুই কি বললি মায়াকে? ও যে বাইরে গিয়ে বিয়ে করবে না বলতে আছে। আরে ওকে কিছুক্ষণ বুঝিয়ে বলছি, ও হয়তো বুঝতে পেরেছে। তোর কথায় ঘাবলা আছে রে। কোনো গাপলা নেই, এসব তো মনের ভুল। আচ্ছা তুই থাক, আমি চলে গেলাম। বলেই তুষার চলে গেল। তারপর সারাদিন এভাবেই কেটে গেল। মায়াও নিজের বাসায় চলে গেছে। বিকেলে তুষার কল দিয়ে দেখা করতে বলল। কিরে তুষার, ডাকলি কেন? তোর সাথে কথা আছে, চল ওই রুমটায় গিয়ে বসি। চল, বলেই ওর সাথে একটা রুমে ঢুকলাম। ও রুমে ঢুকতেই দরজাটা আটকে দিল। আর তখনই কয়েকজন লোক মিলে আমাকে উড়াদুরা মারতে লাগলো। আমি বুঝছিলাম না ওরা কেন বা কি জন্য মারতেছে। মেরে একদম শুয়ে দিল। শালা, ভালোভাবে এতদিন বলছি, কথা কানে নেসনি, এখন কেমন লাগে বল? তুষার, তুই এভাবে আমাকে মারতে পারলি? কালকে মায়েদের বাসায় যদি বিয়ের প্রস্তাব না ফাটাস তাইলে জানে মেরে দেবো একদম। যদি নিজের ভালো চাস তাহলে এক্ষুনি মায়াকে ফোন দিয়ে বিয়ের কথা বল। মেয়েটা না খেয়ে সারাদিন কাঁদতে আছে, তাই এখন যে তোকে মারগুলো দিলাম ওগুলো তার প্রতিশোধ, বুঝলি? এবার তোর ফোন বের কর আর ফোন দে মায়াকে। দিতেছি, বলেই ফোন বের করে ফোন দিলাম মায়াকে। কি হলো আবার? ফোন দিলি কেন? বিয়ে করবি আমাকে? কিন্তু তুই তো সকালে না করে দিলি আমাকে। ওইসব কথা বাদ, এখন বল বিয়ে করবি কিনা? তুই যখন বলবি তখনই হবে আমাদের বিয়ে। বল, কখন বিয়ে করবি আমাকে? পরশু সারাদিন। খেয়েছিস এখন? তুই খেয়েছিস? এখন কয়েকটা খা, না হলে আমাকে আরো খেতে হবে। কি, তোকে খেতে হবে আরো? তুই জেনে কি করবি? তুই খাওয়া দাওয়া কর আর বিয়ের জন্য রেডি হ। আচ্ছা। বলেই ফোন কেটে দিল। নে, হয়েছে এবার? তবে আরো একটা কথা। কি কথা? বিয়ের ঠিক 3 মাসের মাথায় যদি সুখবর না আসে আমার কানে, তাহলে বুঝলি এমন মায়ের দেব, মানে মায়াকে স্ত্রীর মর্যাদা যদি না দিতে পারিস তাহলে তোর খবর আছে। তাহলে এবার চল ডাক্তারের কাছে, মারগুলো হজম করতে হবে না তোর। তারপর কয়েকজনে ধরে নিয়ে হালকা চিকিৎসা করে বাসায় নিয়ে দিয়ে আসলো। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। সবাই অনেক খুশি, কিন্তু আমি চিন্তিত, কি জানি কি না হয় ভবিষ্যতে। চিন্তা শুধু একটাই, মায়া আমার উপরে বিরক্ত না হয়ে যায়। এই মধ্যবিত্ত ফ্যামিলিতে মায়া থাকতে পারবে তো? কিন্তু মায়াকে আমি ভালোবাসি, কিন্তু হারানোর ভয়ে কিছু বলতে পারি না। মধ্যরাতে এসব ভাবতেছিলাম, তখনই পিছন থেকে আব্বু ডাক দিল। কি হলো, এত রাতে বাহিরে বসে আছো? বৌমা একা ঘরে বসে আছে। বলেই নিচে চলে আসলাম। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। পিছন থেকে মায়া এসে আমাকে জড়িয়ে ধরলো শরীরের সব শক্তি দিয়ে। ভালোবাসি হোসেন, তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু ভয় হয় আমার,
অনেক ভয় হয়। কোনোদিন ছেড়ে যাবি না তো আমায়? ছেড়ে যাব, তবে জীবন থাকতে না, মরার পর তারপর। কোলে তুলে মায়াকে বিছানায় শুয়ে দিয়ে কিছুক্ষণ ওর দিক লাজুক চোখে তাকিয়ে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এমনি কিছু না। আদর করবি না আমাকে? করব। এখন তোকে অনেক আদর করব, মনের খুশি মতো আদর করব। তাহলে তাকিয়ে না থেকে এখানে আয়। বলেই মায়া আমাকে একটানে শুয়ে দিল। তারপর যা হলো আমি আর বলতে পারবো না। তোমরা মনে মনে যা ভাবতেছো তাই হইতেছে। ঠিক 1 ঘন্টা পর মায়া আমার উপরে মাথা দিয়ে শুয়ে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলবো হুসাইন? একটা কেন, তোর যত খুশি বল। এভাবে কিছুক্ষণ আলাপ আলোচনা চলতে থাকলো। খুব ভালোভাবেই কাটতেছিল আমাদের জীবন। এখন আমাদের ছোট্ট এক খোকা আছে। হ্যাপি ফ্যামিলি। ভবিষ্যৎ নিয়ে যত চিন্তা ছিল, এখন সব চিন্তার অবসান ঘটলো।